Hello students, in this video we will make an elementary concept on line integral. So let's go. আমাদের আগে ইন্টিগ্রেশনের ধারণা আছে, সেই ধারণাটা আমাদের এখানে ব্যাপক কাজে লাগবে। তোমরা শিখেছো ইনডেফিনিট ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল কার হয়? একটা বিশেষ ধরনের ফাংশনের হয়, সব ফাংশনের ইন্টিগ্রেশন হয় না। তো এখানে ভেক্টর ফাংশন যখন আমরা বলি তখন ভেক্টর ফাংশনটা অ্যাকচুয়ালি তিনটি ফাংশনের কম্বিনেশন বলতে পারো। তার কারণ সাপোজ একটা ক্যাপিটাল এফ ভেক্টর নিলাম, এটা এক্স ওয়াই জেড এর ফাংশন, তাহলে আমরা এটা প্রায় লিখি না, ক্যাপিটাল F1 i ক্যাপ প্লাস ক্যাপিটাল F2 j ক্যাপ প্লাস ক্যাপিটাল F3 k ক্যাপ। এখানে F1 F2 এবং F3 এরা ফাংশনস এক্স ওয়াই জেড, এই তিনটি ফাংশনসের চরিত্রের উপরে এফ ভেক্টরটির চরিত্র নির্ভর করে। সাপোজ এই F1 F2 F3 কন্টিনিউয়াস, তাহলে এফ ভেক্টর কন্টিনিউয়াস আমরা বলতে পেরেছি। তেমনি ডিফারেন্সিয়েবলের ক্ষেত্রেও তাই, F1 F2 F3 যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে এফ ভেক্টর ডিফারেন্সিয়েবল। তাহলে অনুরূপভাবে কি আমরা এটা বলতে পারি না, F1 F2 F3 এই তিনটি ফাংশন যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ ভেক্টর ফাংশনটিও ইন্টিগ্রেবল হবে। তাহলে ইনডেফিনিট ইন্টিগ্রালে আমরা এইভাবে বলছি, ধরো একটা ভেক্টর ফাংশন নিলাম, ক্যাপিটাল আর ভেক্টর নিলাম, এটা ইউ এর ফাংশন হচ্ছে, একটা নতুন ভেক্টর এ ভেক্টর নিচ্ছি, হ্যাঁ, এ ভেক্টর অফ ইউ ইজ ইকুয়াল টু আর ভেক্টর অফ ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ নিলাম, অর্থাৎ এ ভেক্টর অফ ইউ ইজ ইকুয়াল টু ডিডি ইউ অফ আর ভেক্টর ইউ। তাহলে আর ভেক্টর অফ ইউ প্লাস সি এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল হবে এ ভেক্টর অফ ইউ এই ভেক্টর ফাংশনের। চলো ভাষাটা দেখে নিই। তাহলে এইটা বলছি, ইফ দ্য ভেক্টর ফাংশন, ভেক্টর ফাংশন কি নিয়েছিলাম, আর ইউ অফ এ স্কেলার ভেরিয়েবল ইউ বি সাচ দ্যাট, আমরা এরকম নিলাম এ ভেক্টর অফ ইউ, এটা হলো ডি ডি ইউ, কার, আর ভেক্টর অফ ইউ এর। তাহলে আমরা এটা বলছি দেন ইন্টিগ্রেশন এ ভেক্টর অফ ইউ ডি ইউ ইজ ইকুয়াল টু ডি ডি ইউ আর ইউ ডি ইউ ইজ ইকুয়াল টু আর ইউ প্লাস সি ভেক্টর, in which C is an arbitrary constant vector independent of U। আর এই যে আর ইউ প্লাস সি এইটাকে ইন্টিগ্রেট করে পেলাম, তাই এটা ডেফিনিট ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে আমরা এটা বলছি আর ইউ প্লাস সি ইজ কল্ড দ্য ইনডেফিনিট ইন্টিগ্রাল অফ ভেক্টর ফাংশন এ ইউ। এখন দেখো, ইনডেফিনিট ইন্টিগ্রালে লিমিটের সঙ্গে দেখো কোনো লিমিট নেই। আমরা যদি লিমিট উল্লেখ করি তাহলে আগের ধারণা থেকে আমরা ইন্টিগ্রেশন এ টু বি এ ভেক্টর অফ ইউ ডি ইউ ইজ ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি না, আর অফ ইউ এর
অ্যাট বি ভ্যালু মাইনাস আর অফ ইউ এর অ্যাট ইতে ভ্যালু, অর্থাৎ তাহলে এটা পাচ্ছি। তাহলে ফর ডেফিনিট ইন্টিগ্রাল, definite integral integration a to b a of u du is equal to, তাহলে r ভেক্টর at b মাইনাস r ভেক্টর at e। তাহলে a ভেক্টরের তিনটি কম্পোনেন্টস আমরা নিচ্ছি। if a vector of u is equal to a1 u I cap plus a2 u j cap plus a3 u k cap, where a1 u, a2 of u and a3 of u are continuous functions, in a specified interval, then তাহলে আমরা এটা বলতে পারবো ইন্টিগ্রেশন a vector of u du is equal to I cap integration a1 of u du plus j cap integration a2 of u du plus k cap integration a3 of u du। আচ্ছা, আমরা এখানে কিছু রেজাল্টস একটু মনে রাখব। r ডট dA dt প্লাস a ভেক্টর ডট dr dt ইজ ইকুয়াল টু, দেখো তো এর ইন্টিগ্রেশন কী হবে। অ্যাকচুয়ালি এটা আমরা জানি, এটা ddt অফ r ডট a ভেক্টর। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে, r ডট a প্লাস সেই একটা কনস্ট্যান্ট ভেক্টর। নাম্বার 2তে আসি, ইন্টিগ্রেশন 2r dr dt ইজ ইকুয়াল টু কী হবে দেখো তো। দেখো এখানে r ভেক্টর স্কোয়ার, তার যদি ডেরিভেটিভ করো তাহলে 2r ডট 2r ভেক্টর dr dt হবে, এরকম হবে। কেন, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডট আর ভেক্টর। তাহলে একবার এইটার ডেরিভেটিভ, এটা আনচেঞ্জড, আর একবার এইটা আনচেঞ্জড, এটার ডেরিভেটিভ। তাহলে 2r dr dt তৈরি হয়ে গেল, অর্থাৎ এইটা হলো আর ভেক্টর স্কোয়ার প্লাস সি। আচ্ছা, এইটা স্কেলার হবে, শুধু সি হবে। নাম্বার 3তে চলে আসি। এইখানে দেখো তো আমরা এরকম লিখতে পারি কিনা, 2 dr dt আর d2r dt2 একই রকমভাবে dr dt স্কোয়ার প্লাস সি। এটা ডেরিভেটিভ করে দেখো, 2 dr dt d2r dt2 চলে আসবে। নাম্বার 4, আচ্ছা একটু ভিন্ন এদের থেকে, হ্যাঁ, 1/r dr ভেক্টর dt মাইনাস 1/r স্কোয়ার dr dt r ভেক্টর dt। এটাকে একটু সাজিয়ে নিলে দেখো তো, r ভেক্টর বাই r প্লাস এইখানে সি ভেক্টর হবে। হ্যাঁ, কেন না, আর ভেক্টর বাই আর, এটা অ্যাকচুয়ালি এটা ভেক্টর, 1/r স্কেলার, এটা ভেক্টর, 1/r স্কোয়ার dr dt স্কেলার, এটা ভেক্টর। তাহলে এটা ভেক্টরের ইন্টিগ্রেশন করছি, তাই কনস্ট্যান্ট ভেক্টর তৈরি হবে। নাম্বার 5, r ক্রস ds dt
প্লাস ডিআর ডিটি ক্রস এস। দেখো তো এটা দেখি বুঝতে পারছো, এটা আর ক্রস এসের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা ফিরে পাবো। যেহেতু এটা ভেক্টরে ইন্টিগ্রেশন করছি তাই কনস্ট্যান্টটা সি ভেক্টর। নাম্বার 6-এ চলে আসি, ইন্টিগ্রেশন এ ক্রস ডিআর ডিটি। তাহলে ইন্টিগ্রেশন এ ক্রস ডিআর ডিটি, তাহলে নাম্বার 6 কি পেলাম, ইন্টিগ্রেশন এ ক্রস ডিআর ডিটি ডিটি ইজ ইকুয়াল টু পেলাম এ ক্রস আর ভেক্টর প্লাস সি কনস্ট্যান্ট ভেক্টর। এইখানে এ এই ভেক্টরটি কনস্ট্যান্ট ভেক্টর, এ বিং এ কনস্ট্যান্ট ভেক্টর। আর কনস্ট্যান্ট ভেক্টর যদি হয় তাহলে এই ভেক্টরের ডেরিভেটিভ 0 হয়, অর্থাৎ এইখানে ডিএ ডিটি ক্রস আর একটা টার্ম থাকার কথা, সেটা 0 হয়ে আছে। নাম্বার 7, এটাকে আমরা এরকম লিখছি, দেখো তো, আর ক্রস ডি টু আর ডিটি টু ডিটি ইজ ইকুয়াল টু আর ক্রস ডিআর ডিটি। এটার ডেরিভেটিভ করে এটা আসছে কিনা দেখা যাক। দেখো এটা ডেরিভেটিভ করো, তাহলে ডিআর ডিটি ক্রস ডিআর ডিটি মানে 0 ভেক্টর হয়ে গেল, তাহলে একটা এলিমেন্ট এটা 0 হয়ে আছে। আর ক্রস ডি টু আর ডিটি টু, তাহলে এইটা ডেরিভেটিভ করলে এটা উৎপন্ন হলো। তাহলে যেহেতু এটা ভেক্টর তাহলে সি হলো কনস্ট্যান্ট ভেক্টর। জাস্ট একবার এই রেজাল্টসগুলো একটু দেখে নেওয়া। হ্যাঁ, 3 ডাইমেনশনে একটা কার্ভের উপরে একটা পয়েন্ট আছে কিনা, ওই কার্ভের উপরে যে সমস্ত বিন্দুর কালেকশন তারা ওই কার্ভের কিনা, এটা বুঝবো কী করে? না, আমরা জানি যে একটা পয়েন্ট মানেই তার 3টে কম্পোনেন্টস, আর এই 3টে কম্পোনেন্টস যদি একই প্যারামিটারের ফাংশন হয় তাহলে আমরা নিশ্চিত হব যে ওই পয়েন্টসগুলির কালেকশনই কার্ভের উপর রয়েছে। আমাদের এই চ্যাপ্টারে অর্থাৎ যে কার্ভ নিয়ে কাজ করব সেই কার্ভের চরিত্র আছে, খুব ভালো চরিত্র। রেগুলার আর্ক, এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। ধরো আমরা একটা কার্ভ নিচ্ছি এরকম, এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু এফ অফ ইউ ভেক্টর। তো এটা একটা কার্ভ, এই কার্ভের উপরে এটা পয়েন্ট, এই পয়েন্ট আরবিট্রারি পয়েন্ট। তাহলে এই পয়েন্টে আমরা কম্পোনেন্টস নিচ্ছি, x1 ইউ আই ক্যাপ, তাহলে x2 ইউ জে ক্যাপ প্লাস x3 ইউ কে ক্যাপ। এই যে x1 x2 x3 এরা কি হবে? কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস অ্যান্ড কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল। এটা অবশ্যই ফার্স্ট অর্ডার, এটাই যথেষ্ট আমাদের কাছে। তাহলে এটাকে, এই চরিত্র যদি থাকে তাহলে এটাকে রেগুলার আর্ক বলবো। তো রেগুলার আর্কের যে কোনো জায়গায় এই ধরনের ভাঁজ এরকম থাকবে না। হ্যাঁ, অর্থাৎ এই দেখো রেগুলার, এটা রেগুলার আর্ক। তো এই চ্যাপ্টারে রেগুলার আর্কগুলি একটার সঙ্গে আরেকটি প্রান্তবিন্দু যুক্ত করে করে আমি তাকে বর্ধিত করব, এইরকম আমরা করতে পারি। লাইন ইন্টিগ্রালে কার্ভের ভীষণ দরকার, আর যে কার্ভ আমরা নেব সেখানে এই গুণগুলো থাকবে। এই গুণগুলো আর বলার কোনো প্রয়োজন নেই, কার্ভ মানেই এই ধরনের ভালো গুণগুলো থাকবেই। আমরা লাইন ইন্টিগ্রাল এবং ইন্টিগ্রেশনে যা কিছু পড়ব
সব ক্ষেত্রেই উল্লেখ না থাকলে এই ভালো চরিত্র তাদের মধ্যে আছেই, এটা আমরা ধরেই নেব। চলো আমরা লাইন ইন্টিগ্রালে যাই। আমরা এখন লাইন ইন্টিগ্রাল দেখব। একটা লাইন ইন্টিগ্রাল এটা কার হয়? তাহলে তার উত্তর একটা ফাংশন। এই ফাংশনের গুণ হলো সিঙ্গল ভ্যালুড ফাংশন হতে হবে। তো আমরা এখানে এফ এক্স ওয়াই জেড এর ফাংশন নিলাম, সিঙ্গল ভ্যালুড ফাংশন। এর লাইন ইন্টিগ্রাল নির্ণয় করব কার্ভ সি। আর এই কার্ভ সি এর এন্ড পয়েন্টস ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি ধরলাম। প্রথম কাজ হচ্ছে, তোমরা অনেকে রিমান ইন্টিগ্রেশন পড়েছো, আমরা ওইভাবে এই বিষয়টাকে ভাবব। এ বি এই অংশটাকে আমরা পার্টিশন তৈরি করলাম, মিনস ছোট ছোট টুকরো তৈরি করে ফেললাম, লাইনের উপর টুকরো তৈরি করলাম। আর যে টুকরোগুলো তৈরি করলাম যে বিন্দুর দ্বারা, সেই বিন্দুগুলোকে বলছি ক্যাপিটাল পি নট, পি ওয়ান, পি টু, এইভাবে পি এন অবধি। পি নট হলো একটা এন্ড পয়েন্ট ক্যাপিটাল এ, আর পি এন হলো অপর এন্ড পয়েন্ট ক্যাপিটাল বি। আমরা এই যে সাব ইন্টারভ্যালস তৈরি হলো, সেই সাব ইন্টারভ্যালসের মধ্যে একটা আরবিট্রারি সাব ইন্টারভ্যাল নিলাম। এই সাব ইন্টারভ্যালটি ক্যাপিটাল পি, পি মাইনাস ওয়ান, ক্যাপিটাল পি পি এরকম নিলাম। একটু দেখে নিই, চলো। তাহলে আমরা কি নিয়েছিলাম বলো তো? কার লাইন ইন্টিগ্রাল বের করব? এফ অফ এক্স ওয়াই জেড। তাহলে দেখো, লেট আস কনসিডার এ ফাংশন এফ অফ এক্স ওয়াই জেড বলা হয়েছে না, এটা সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন বলা হয়েছে না। কার উপরে এই লাইন ইন্টিগ্রাল বের করছি না? সি কার্ভের উপরে। সি কার্ভের যে এন্ড পয়েন্টস দুটো আমরা সেটা এ আর বি নিয়েছিলাম। আমরা সি কার্ভটাকে মোট এন প্লাস ওয়ান সংখ্যক পয়েন্টস দিয়ে এনটা পার্টে ভেঙে নিয়েছি। পি নট, পি ওয়ান, পি টু, পি পি মাইনাস ওয়ান, পি পি অ্যান্ড পি এন। তো এই পয়েন্টসগুলি দিয়ে আমরা ওই আর্ক অর্থাৎ সি কার্ভটাকে টুকরো টুকরো করে নিয়েছি। তারই পিএথ আমরা লাইন সেগমেন্ট নেব, অর্থাৎ ক্যাপিটাল পি, পি মাইনাস ওয়ান, ক্যাপিটাল পি পি। এই সাব লাইনের উপরে আমরা একটা আরবিট্রারি পয়েন্ট নিচ্ছি, এক্স পি নিলাম, ক্যাপিটাল এক্স পি, যার কোঅর্ডিনেটস হচ্ছিল স্মল এক্স পি, স্মল ওয়াই পি, স্মল জেড পি। এখন এই ক্যাপিটাল এক্স পিতে ফাংশনের ভ্যালু পাবো। একটু ভেবে দেখো তো, ফাংশনটার চরিত্র হলো কন্টিনিউয়াস, তাহলে এই ছোট্ট সাব ইন্টারভ্যালের মধ্যে ফাংশনের ভ্যালুর কিন্তু খুব একটা তফাৎ হবে না। এক্স পিতে যে ভ্যালু হবে গোটা ইন্টারভ্যালে আশা করব প্রায় সেই একই মান দেবে। সেই কারণে এটাকে গড় হিসেবে আমরা ধরে নিচ্ছি যে এফ অফ এক্স পি ওয়াই পি জেড পি ইন্টু ডেল্টা এস পি। ডেল্টা এস পিটা কি না, এই পিএথ যে আমরা লাইন সেগমেন্ট নিয়েছিলাম তার দৈর্ঘ্য। তাহলে এটা দিয়ে গুণ করলে যে গুণফলটা হলো, এই রকম প্রতিটি পার্টের জন্য তৈরি করব, অর্থাৎ সামেশন নিলাম এর পি ইজ ইকুয়াল টু 1 to n। তাহলে একটা রেজাল্ট পাবো। তো এইখানে দেখো যে আমরা এই রেজাল্টটাকে অ্যাকুরেট ভ্যালু পেতে চাইছি, গড় মানের উপরে নির্ভরশীল না হয়ে যদি প্রকৃত ভ্যালু কত সেটা নির্ণয় করতে হয়। তাহলে আমরা লিমিট নেব ডেল্টা এসপি টেন্স টু 0, অর্থাৎ লাইন সেগমেন্ট যেগুলো আমরা নিয়েছি সেটাকে টেন্স টু 0 করে দিলেই আমাদের এই সামেশনটা ইন্টিগ্রেশনে পরিণত হয়, অর্থাৎ ইন্টিগ্রেশন সি এফ অফ এক্স ওয়াই জেড এখানে ডিএস। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি আমরা লাইন ইন্টিগ্রাল বলবো, কার? এফ ফাংশনের। কার উপরে? সি কার্ভের উপরে। এর প্রান্তবিন্দুদ্বয় কি? ক্যাপিটাল এ আর বি। তাই ওভার সি এই কথাটি না বলে যদি কেউ লোয়ার লিমিটে ক্যাপিটাল এ বলে আর আপার লিমিটে ক্যাপিটাল বি বলে, কার করেসপন্ডিং ইন্টিগ্রেশন করছি সেটা দেখে নিতে হবে এসের। তাহলে এসের ভ্যালু অ্যাট এ, এসের ভ্যালু অ্যাট বি, লোয়ার লিমিট এবং
আপার লিমিট হবে। চলো যাই পরের অংশে। আগের পার্টটা যেটা দেখলাম জাস্ট একটু ধারণা থাকলেই হবে। এর পরের অংশটাও তাই, লাইন ইন্টিগ্রাল ভেক্টর ফাংশনের লাইন ইন্টিগ্রাল বের করব। তাহলে আমরা যে কার্ভ নিচ্ছি সেই কার্ভটা কি নিয়েছিলাম গো? সি কার্ভ। তার প্রান্ত বিন্দুদ্বয় নিয়েছিলাম ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি। এই ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এর মধ্যে যত পয়েন্টস আছে প্রতিটি পয়েন্টে আমরা একটা ভেক্টর আমরা পাবো, অর্থাৎ একটা ভেক্টর ফাংশনস আমরা নিচ্ছি। এই ভেক্টর ফাংশনসটি সাপোজ ক্যাপিটাল এফ ভেক্টর, এটা এক্স ওয়াই জেড এর উপর নির্ভরশীল। এই এফ ভেক্টরের আমরা লাইন ইন্টিগ্রাল বের করব। তো যখন একটা ভেক্টর ফাংশনের লাইন ইন্টিগ্রাল বের করতে বলবে তখন ওই ভেক্টরের বিভিন্ন পয়েন্ট, কার্ভের উপরে যত বিন্দু পাবো ততগুলো বিন্দুতেই ভেক্টরগুলো বিভিন্নভাবে তাদের ডিরেকশন হতে পারে। তো আমরা প্রতিটি ভেক্টরকে যে পয়েন্ট আমরা নিচ্ছি সেই পয়েন্টে যে ট্যানজেন্ট সেই দিকে তাদের উপাংশ নির্ণয় করব। অর্থাৎ ক্যাপিটাল এফ ভেক্টর সাপোজ আমরা একটা পয়েন্ট ক্যাপিটাল পিতে নিলাম, তাহলে ক্যাপিটাল পিতে ট্যানজেন্ট ভেক্টর টি ক্যাপ রয়েছে, ইউনিট ভেক্টর, আর ওইখানে যে ভেক্টরটি সেটা ক্যাপিটাল এফ ভেক্টর। তাহলে ক্যাপিটাল এফ ভেক্টর ডট টি ক্যাপ এই উপাংশ আমরা পেলাম। আর এই উপাংশ নিয়ে যদি ওই কার্ভের উপরে ইন্টিগ্রেশন করি তাহলে সেটাই লাইন ইন্টিগ্রাল। চলো একটু দেখে নিই। এখানে দেখো আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর অফ এস, এটা হলো রেগুলার কার্ভ। আর এই রেগুলার কার্ভের উপরে যতটুকু অংশ আমরা নিয়েছি সেই অংশটুকু প্রান্ত বিন্দু হলো এ এবং বি, আর এ বির এই পোর্শনটিকে সি দিয়ে আমরা চিহ্নিত করেছি। তাহলে আমরা এসের যে রেঞ্জ এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে নিচ্ছি, অর্থাৎ এস অ্যাট এ আর এস অ্যাট বি এর মধ্যে এস, অর্থাৎ এখানকার ডোমেন এটা বলতে পারো এসের জন্য। এফ ভেক্টর ফাংশন নিয়েছিলাম না, এই ভেক্টর ফাংশনটা এই সি ওর উপর প্রত্যেকটা বিন্দুতে এর ভ্যালু আমাদের জানা আছে, কিন্তু তাদের ডিরেকশন তো ভিন্ন হতেই পারে, আমরা আগেই বলেছি। সেই কারণে কি করব, যে বিন্দুতে ভেক্টরটা নিচ্ছে সেই বিন্দুতে ট্যানজেন্ট ভেক্টর আমরা পাবো। ইউনিট ট্যানজেন্ট টি ক্যাপের সঙ্গে এফ ভেক্টরের ডট প্রোডাক্ট করলাম, এটাকে এফটি দিয়ে চিহ্নিত করলাম। এই এফটির উপরে লাইন ইন্টিগ্রাল নির্ণয় করব। দেখো এখানে এফটি ডিএস, ইসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাই এ বিন্দুতে এসের ভ্যালু আপার লিমিট, বি বিন্দুতে এসের ভ্যালু। আর এফটি মানে আমরা কাকে ধরেছি গো, এফ ভেক্টর ডট টি ক্যাপ ডিএস। আর টি ক্যাপ মানে কি জানো, টি ক্যাপ হলো টি ক্যাপ ইজ ইকুয়াল টু হলো ডিআর ভেক্টর ডিএস। তাহলে টি ক্যাপের পরিবর্তে যদি ডিআর ভেক্টর ডিএস লিখি তাহলে এটা পরিণত হয়ে গেল এফ ভেক্টর ডট ডিআর ভেক্টর ওভার সি কার্ভ। এইটা কি আমরা লাইন ইন্টিগ্রাল বলছি। আজ এই অবধি, সামনের দিন আবার উপস্থিত হব নতুন একটা টপিক নিয়ে।